হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে আমার জীবনের একটা সেরা মুহূর্ত শেয়ার করব, আমার ওটি এক্সপিরিয়েন্স। হ্যাঁ বন্ধুরা, প্রত্যেকটা মেয়ের কাছে এই দিনটা যতটা স্পেশাল ঠিক ততটা আনন্দের, আর সেই সাথে ততটাই ভয়ের, টেনশানের। আমার জীবনের এই এক্সপিরিয়েন্সটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার না করলেই নয়, তবে বেশ অনেকটাই দেরি হয়ে গেল। যাই হোক, তোমরাও তোমাদের এক্সপিরিয়েন্স আমাকে কমেন্টের মাধ্যমে শেয়ার করতে পারো। আজকে তোমাদের সাথে আমি আমার ওটি এক্সপিরিয়েন্স শেয়ার করতে চলেছি। গত 12ই মার্চ আমার ছিল জীবনের সবথেকে স্পেশাল দিন, যেদিন আমি আমার কোলে আমার ছোট্ট আদর্শনাকে পেয়েছি। তো আমার ওটি টাইম ছিল, সবার আগে বলি, 6:30, আর আমার ওটি হয়েছে নিউ টাউনের ভাগীরথীর নেওটিয়াতে। তোমরা অনেকেই চিনবে। স্পেশালি নেওটিয়াতে করার আমাদের ইচ্ছা ছিল, কারণটা চাইল্ড কেয়ার এবং এই ডেলিভারি কেসের জন্য অনেক অনেক ভালো রিভিউ আমি দেখেছি। আমার অনেক কাছের রিলেটিভরা ওখান দিয়ে হয়েছে, যার কারণে প্রথম থেকেই আমরা ওটাকে বেস্ট বলে চুজ করেছিলাম। আর অনেকেই আমাকে কমেন্ট করো যে আমার ডক্টর কে ছিলেন। এর আগে ছোটো ছোটো ভ্লগে তো তোমাদের সাথে শেয়ার করেইছি, আর আজকেও বলে দেই আমার ডক্টর ছিল। হ্যালো বন্ধুরা, ইতিমধ্যে 2026-এর আইপিএল ম্যাচ শুরু হয়ে গিয়েছে। তোমরা সবাই দেখছো তো? আমি কিন্তু দেখছি। এই যে অ্যাপটা দেখতে পাচ্ছ, এটা দিয়ে তোমরা কিন্তু অনেক কিছু ফলো করতে পারবে, জ্ঞানও পাবে, আর সেই সাথে লাইভ ম্যাচ প্রেডিকশনও করতে পারবে। তার সঙ্গে সঙ্গে ফোন আপগ্রেড, অ্যাপেল টেপ, আরও নতুন নতুন নগদ ক্যাশ, তার সঙ্গে আকর্ষণীয় পুরস্কারও রয়েছে। আর এখানেই শেষ নয়, আইপিএল চলাকালীন নতুন প্লেয়াররা তাদের 4টে বোনাস পাবে, আর সর্বোচ্চ বোনাস পাবে 70,000 টাকা পর্যন্ত। তো তার জন্য কিন্তু আমার প্রোমো কোডটা তোমাদের ব্যবহার করতে হবে, সেটা হলো DIAS77। নিচে কিন্তু ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে, এক্ষুনি গিয়ে ক্লিক করো এবং তোমরা আপডেট গেমিং ব্যাংকটা করে নাও। অরিন্দম মজুমদার স্যার আমার কাছে ভগবানের থেকে কম কিছু নয়। সাথে ছিল অভিজিৎ দা। সেই প্রেগনেন্সি জার্নি ডে 1 থেকে, মানে যবে থেকে আমি ডক্টর দেখাই, টেস্ট করে রিপোর্ট দেখাই, তারপর থেকে ফোন কল, হোয়াটসঅ্যাপ, বাড়ি এসে বা আমি ডক্টরের কাছে চেক আপ, মানে পুরোটা এত ভালো জার্নি ছিল আমার প্রেগনেন্সি টাইমে। আমি যেহেতু মোটা ছিলাম, সেজন্য আমার খুব ভয় লাগতো যে মোটা হলে অনেক সময় মিসক্যারেজের প্রবলেম থাকে, অনেক প্রবলেম থাকে, খাওয়া দাওয়া, জার্নি। বাট এত ভালো বিহেভিয়ার, একদম মেয়ের মতো করে গাইড করেছিল আমাকে পুরো প্রেগনেন্সি জার্নিটা। তো যাই হোক, জার্নি তো তোমাদের সাথে শেয়ার করেছি, এবারে ওটি এক্সপিরিয়েন্সটা তোমাদেরকে বলি। তো ওই দিন সকালেও পর্যন্ত আমি পুরো প্রেগনেন্সি জার্নি অ্যাক্টিভ ছিলাম। সকালে পর্যন্ত চা ফা বানিয়ে একদম আমি রেডি ফেডি হয়ে আমি আর প্রবীত ফ্ল্যাটে ছিলাম। তোমরা সবাই দেখেছো আমাদের পুরোনো ভ্লগগুলো। ওই দিন মা বাবা গিয়ে আসলো দুপুরবেলায়। আর যেহেতু আমার সন্ধেবেলায় ওটি ছিল, তাই সকালে বলেছিল ব্রেকফাস্ট টাইমে, মানে 10টা-11টার দিকে অল্প একটু ভাত খেয়ে নিতে, একদম লাইট খাবার খেতে, কারণ অপারেশনের আগে কিছু খেতে নেই। আর আমার জীবনে ঠাকুরের ইচ্ছায় বলতে নেই আমি কখনো হসপিটালে ভর্তিও হইনি, কখনো স্যালাইন চলেনি, মানে এটা আমার জীবনের একদম ফার্স্ট। এটা অনেকের সাথেই মিলবে। তো একটু তো ভয় ছিল যে কেমন কি হতে চলেছে, বাট সব থেকে আমার এক্সাইটমেন্ট যেটা ছিল, এত দিনের অপেক্ষা, পুরো 9 মাসের জার্নি, আমি যাকে পেটের মধ্যে করে রেখেছি, যার ফিলিংগুলো আমি পেতাম, পেটের মধ্যে কিক করা, নড়াচড়া, সেটা আমি হাতে পাবো। এটার মানে কি বলবো, বলার ভাষা নেই। তো যাই হোক, তারপর রেডি ফেডি হয়ে, আর আমি মানে এই ব্যাপারটাই ভীষণই, মানে কি বলবো, একটা মেমোরি করে রাখার জন্য, যে যেদিন যাব সেদিন একটা ড্রেস পরবো, যেদিন ফিরবো সেদিন একটা ড্রেস পরবো। সে ছেলেই হোক আর মেয়েই হোক, কালারের কোনো ব্যাপার ছিল না। আমি 2টো কালারের ড্রেস চুজ করে রেখেছিলাম। যাই হোক, নতুন ড্রেস পরে একদম সুন্দর করে সাজুগুজু করে, যেটা নিয়ে ফেসবুকে প্রচণ্ড ভাইরাল হয়েছে এবং ট্রোলও হয়েছে, যে মেকআপ করে আমি ওটিতে গিয়েছি। দেখো, এটা নেওটিয়াতে অ্যালাউড যে লিপস্টিক টিপস্টিক পরেও যাওয়া যায়। আর কারণ ফার্স্ট ছবি যেটা উঠবে, ওখানে থেকে ফার্স্ট ছবি দেয় বেবির সাথে, সেটা যেন একটু ভালো ওঠে। তো সেই কারণেই আমি একটু সাজুগুজু করে গিয়েছিলাম। আর এটা আমার কোনো গুরুতর অপারেশন না, মানে শারীরিক কোনো ইনজুরি ছিল না যে আমি সাজুগুজু করে যেতে পারবো না। মিনিমাম যতটা করা যায় একটুখানি লিপস্টিক টিপস্টিক পরে সাজুগুজু করে আমি কিন্তু গিয়েছিলাম। যাই হোক, আর সবথেকে বড় ব্যাপার, নেওটিয়াতে কোনো কেবিন বুকিং হয় না। 10,000 টাকা দিয়ে আমরা বুকিং করে রেখেছিলাম। এই নেওটিয়া সম্পর্কিত খরচ বিস্তারিত যদি তোমরা জানতে চাও, অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো, আমি আলাদা একটা ছোট ভিডিও তোমাদের জন্য শেয়ার করে দেব। তো আমাদের তো বুকিং করাই ছিল ওখানে। তারপর আমরা সবাই মিলে গেলাম, যেতে যেতে প্রায় বিকেল হয়ে গিয়েছিল, 4:30-5টা। তো গিয়েই যে প্রবলেমটা আমাদের ফেস করতে হয়েছিল, কেবিন ছিল না।
যাই হোক, কেবিন না থাকলে কি করতে হতো, টুইন শেয়ারিং। আর টুইন শেয়ারিং হলে কি হবে, মানে আমাকে অন্য একজনের সাথে থাকতে হবে, সেটাও ব্যাপার না, কিন্তু পাশে কোনো পেশেন্ট ছিল না, আমাকে পুরো রাতটা একা একা থাকতে হতো, যতই সিস্টাররা থাকুক। তো এই ব্যাপারটা নিয়ে একটা টেনশন কাজ করছিল, একে ওটির টেনশন, তার মধ্যে এই একটা টেনশন। তো যা হোক করে এই ব্যাপারটা ম্যানেজ করে আমাকে টুইন শেয়ারিং রুমে শিফট করানো হলো। তারপর যেহেতু ওটির টাইমও চলে আসছিল ওরকম 6:30 নাগাদ, স্যারেরাও চলে আসতো, তো সেই কারণে আমাকে তাড়াতাড়ি ড্রেস পরিয়ে চুল ফুল বিনুনি করে যে নিয়মগুলো থাকে সেগুলো কিন্তু করানো হচ্ছিল। হাতে নখ ফক যদি এক্সট্রা থাকে সেগুলো কাটানো, নেল পালিশ থাকলে সেগুলো রিমুভ করা, তো সমস্ত কিছু যেগুলো ইঞ্জেকশন দেওয়া কি জানা সব কিছু করা হলো। তারপর তখন আমার মনে হচ্ছে না কিন্তু যে আমার অপারেশন হবে, একটা কোনো ভয় ব্যাপার। স্যালাইনটা দেওয়া হলো, চ্যানেলটা করানো হলো। চ্যানেলটা নিয়ে আমার খুব ভয় ছিল যে চ্যানেলটা হাতে কেমন লাগবে, বাট প্রথমে যখন ঢোকালো তখন একটু ব্যথা লেগেছিল, বাট তারপর কিন্তু নর্মাল হয়ে গিয়েছিল। তারপর অনেক রকম ইঞ্জেকশন দেওয়া হলো, অনেক কিছু ব্যাপার রয়েছে, সব কিছু তো ডিটেলসে বলা সম্ভব না বা আমার খেয়ালও নেই। যাই হোক, তোমরা আমার যে ডেলিভারি ব্লগটা দেখলেও বুঝতে পারবে। তারপর আমাকে টেচারে করে যখন নিয়ে যাওয়া হচ্ছে তখন আমি ফুল আনন্দে রয়েছি, ভিডিও বানাচ্ছি, অ্যাক্টিভ রয়েছি পুরো, সবাইকে হাই হ্যালো করছি, সবার সাথে পাশে গল্পগুজব করছি। স্যারের ওই দিন 2টো ওটি ছিল, সামনের একজনের মানে আগের একজনের ওটি হয়ে গেল, তারপর আমাকে ওটি রুমে ঢোকানো হলো। তো ফার্স্টেই তো স্যার ঢোকেনি, তার আগে কি হলো, আমাকে ওই যে কোমরে যে ইঞ্জেকশনটা দেওয়া হয় অ্যানাস্থেশিয়া, তো ওইটার জন্য আমাকে প্রিপেয়ার করা হলো। এবারে পুরো এরকম উঠে বসিয়ে ঠিক এইভাবে পাটা ছড়িয়ে এইভাবে কুঁজো হয়ে বসতে বললো। আর ওখানে আমি ফিল করতে পারছিলাম যে কিছু একটা প্রথমে দেয়া হচ্ছে যাতে অবশ হয়ে যায়, তারপর ইঞ্জেকশনটা পুশ করা হবে। তো আমি সবাইকে এটাই বলছিলাম যে লাগবে না তো। তো সবার বিহেভিয়ার এত ভালো, ওখানে প্রত্যেকটা স্টাফ ডক্টর বলছিল কি না একদমই লাগবে না, কোনো কিছু বুঝতে পারবে না। আর পাশেই আমার একজন সিস্টার ছিল, তো তাকে বলছিলাম তুমি আমাকে একদম শক্ত করে ধরে রাখবে, তুমি দাঁড়িয়ে থাকো, আমি তোমাকে একদম শক্ত করে ধরে রাখবো। যখনই দেখবে ইঞ্জেকশন দেওয়া হোক বা ব্লাড নেওয়া হোক, পাশে কেউ যদি একটু হাতটা ধরে থাকে, মানে আমার ক্ষেত্রে এটা মনে হয় মানে ব্যথাটা যেন অনেকটা কম অনুভব হয়। তো যাই হোক, আমি সিস্টারের হাত একদম শক্ত করে ধরে রেখেছিলাম। ইঞ্জেকশনটা পুশ করা হলো, খুব একটা বুঝতে পারিনি, যেহেতু হ্যাঁ ইঞ্জেকশন তো একটা দিচ্ছে বুঝতে পারছি, বাট যে খুব ব্যথা লাগছে সেরকমটা কিন্তু আমার মনে হয়নি, কারণ এই বিষয়টা নিয়ে প্রত্যেকে আমাকে অনেক ভয় দেখিয়েছিল, অনেকে আবার বলেছিল না না লাগে না। তো সত্যি কথা বলতে আমার এক্সপিরিয়েন্স আমার কিন্তু একদমই লাগেনি, কারণ মা হতে চলেছি, মা হতে যাচ্ছি, এই সময়টা যতই ব্যথা হোক, আমিও প্রথমে ভাবতাম হয়তো ব্যথা লাগবে, কিন্তু ওই যে একটা আনন্দ সামনে, ওই যে একটা ইমোশন, সেক্ষেত্রে না ওই যে ব্যথা কাটা ছেঁড়া এগুলো কোনো কিছুই মালুম হচ্ছিল না। তারপর হচ্ছে গিয়ে আস্তে আস্তে আমাকে শুয়ে দিল। চারিদিকে আমি ওটি রুমটাকে ফলো করছি যে কেমন কি ব্যাপার, কারণ একটু তো মানে প্রসিডিওরটা লেন্দি, সব কিছু প্রিপারেশন করা। তারপর এখানে হচ্ছে গিয়ে আমার প্রেশারের বেল্ট লাগিয়ে দিল, পালসের এগুলো দিয়ে দিল, চারিদিকে সব কিছু মনিটরিং হচ্ছে। মানে সেই আমি দেখছি যে সিনেমাতে এতদিন তো সামনাসামনি কোনো কেউ তো ওটিতে যায়নি না, তো সিনেমায় যেরকম দেখেছি চারিদিকটা কেমন হয়, তো সেইগুলো সব দেখছিলাম। এদিকে তো আমার স্যালাইন মানে ওই চ্যানেল করাই রয়েছে সাথে। তারপর কি করলো, আমাকে পুরো এরকম একটা সামনে বুকের এখান দিয়ে সামনে একটা পর্দা দিয়ে দেওয়া হলো। আর সব থেকে বড় ব্যাপার, ওখানে আমার সবাই পরিচিত ছিল, অভিজিৎ দা ছিল। আর মানে আমার জীবনের সব থেকে বড় এক্সপিরিয়েন্স এটাও একটা যে ওটিতে আমার হাজব্যান্ড গেছিল। তোমাদের প্রবীরদা কিন্তু অ্যালাউড ছিল, স্যারকে বলাই ছিল, আর নেওটিয়াতে অ্যালাউ করে হাজব্যান্ডকে। তো ওকেও কিন্তু আলাদা যেরকম ওটির ড্রেস হয় সেরকম ড্রেস পরে ওকেও কিন্তু আমার ঠিক মাথার পিছনটায়, আমি যেখানে শুয়ে আছি ঠিক মাথার পিছনটা একটা টুলে বসানো ছিল, ও আমার হাতটা ধরেছিল পুরো, মানে যখন ওটিটা হচ্ছিল। তো এটা একটা মানে কি বলবো, একটা মেয়ের কাছে অনেক বড় ব্যাপার। অনেকের মনে হতে পারে এটা আবার কিসের ধরনের ন্যাকামো হ্যানা ত্যানা, বাট এটা আমার কাছে অনেক বড় ব্যাপার, কারণ পুরো প্রেগনেন্সি জার্নিতে যে মানুষটা আমার সাথে পুরো মানে কি বলবো ছায়ার মতো ছিল, তাকে যদি আমি আমার এই বিশেষ সময়টাতে পেতে পারি, এই সুযোগটা যদি পেতে পারি, সব নার্সিংহোমে তো দেয় না, এটা যেহেতু সুযোগ রয়েছে তাহলে সুযোগটা কেন হাতছাড়া করবো, তাই না? তো ওই পুরো টাইমটা কিন্তু হাত ধরেছিল। তো শুয়ে দেওয়ার পর এই জায়গাটা পুরো এরকম ভাবে আমার পর্দা দিয়ে দেয় যাতে কিনা আমি কিছু দেখতে না পাই। হাতটা রাখার জন্য এরকম একটা জায়গা মতোও করা ছিল, মানে একদম রিল্যাক্সে আমি শুয়ে রয়েছি। তো কিছুক্ষণের মধ্যেই আমাকে একজন বলল যে মা পায়ে কি এবারে সার পাচ্ছ, পাটা কি আস্তে আস্তে গরম হয়ে যাচ্ছে? তো আমি তখনই দেখলাম যে হ্যাঁ, পা কিন্তু একদম গরম হয়ে এসছে, আর সেই সাথে সাথে আর কোনো সেন্স নেই, মানে নিচের পোর্শনে কিন্তু আর কোনো সেন্স নেই। বাট পায়ের উপরে যখন কোনো ইঞ্জেকশন বা কিছু আমার পায়ে হাত দিচ্ছে, নাড়াচাড়া করছে, আমি কিন্তু সেটা একটু বুঝতে পারছি। তো যাই হোক, এইভাবে তো প্রসিডিওর চলছে স্টেপ বাই স্টেপ।
আর সব থেকে বড় ব্যাপার মানে কখন যে কি হয়ে গেল, মানে প্রথমে আমার জন্য খুবই টাইম টেকিং ব্যাপার, তারপর একদমই লাগেনি, কারণ স্যার ভীষণই পরিচিত, অ্যাসিস্ট্যান্ট ডক্টর ছিলেন, পিডিয়াট্রিস্ট ছিলেন, তারপর অভিজিৎদা ছিলেন এবং সাথে অনেক সিস্টার, তারপর অনেক স্টাফ দাদারা ছিল। তো সেই কারণে সবাই এত কোঅপারেটিভ, মানে একটুও কিন্তু ভয় লাগার সুযোগ দেয়নি, আর আমি ভয় পাচ্ছিলামও না। মানে আমি প্রথমে অনেককে দেখেছি খুব কেঁদে ফেলে, নার্ভাস হয়ে যায়, প্রেশার হাই হয়ে যায়, বাট সেক্ষেত্রে আমার কিন্তু কিছুই হয়নি। তবে একটা ইমোশন কাজ করছিল, যার কারণে না মানে চোখ দিয়ে আপনা আপনি জল বেরিয়ে যাচ্ছিল, ঠাকুরের নাম করছিলাম, মানে যাই হোক যেন সুস্থভাবে সবটা ঠিকঠাকভাবে হয়। এই এই মুহূর্তটা মানে আমি তোমাদের সাথে বলছি, আর আমার ওই রিমাইন্ডারে ওই ছবিগুলো ভাসছে, সেগুলো তো আর ক্যাপচার করতে পারিনি। তো প্রবীর বসেছিল, ও বলছে কি যে কাঁদছো কেন? আমি বলছি কান্নাটা আমার এমনি এসে যাচ্ছে, আমি কিন্তু যে কষ্ট হচ্ছে ভয় পাচ্ছি বলে কাঁদছি এমন নয়, একটা ইমোশনে কান্না চলে আসছে। আর চারিদিকে ওই যে প্রেশার মাপা, পালস রেটের বিপ পিপ 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 এরকম সাউন্ডগুলো হচ্ছে, তো সেখানে আমি একদম ইমোশন হয়ে গিয়ে চোখ দিয়ে জল জল পড়ে যাচ্ছে, কথাবার্তা বলছি। প্রবীর হাতটা ধরে রেখেছে শক্ত করে, ভয় পাচ্ছ না? তাই বলছি না একদম না, এই তো হয়ে যাবে, এই তো হয়ে যাবে বলতে বলতে হঠাৎ করে আমি তখন কিন্তু পেটের মধ্যে যে কাটছে, পেট টানছে, একটা যে শেক ব্যাপার সেটা কিন্তু আমি ফিল করতে পারছি, বাট কোনো কিছু লাগছে না, বুঝতে পারছি না। আর এই চোখ দিয়ে যখন জল বেরিয়ে আসছে তখন ডক্টর আমাকে বলছে কি ভয় লাগছে না কি রে? তো আমি বললাম যে না ভয় তো লাগছে না, একটু একটু লাগছে, মানে তখন আমি কি বলবো নিজেই হচ্ছে গিয়ে নার্ভাস হয়ে গেছিলাম, মানে একটা নার্ভাসনেস কাজ করছিল। তো আমাকে বললো কি যে ঠিক আছে ভয় টয় কাটুক, তারপরে তোর মানে অপারেশন শুরু করা হবে। ও মা! আর তার কিছুক্ষণের মধ্যে মানে মিনিট 2 ক্যাঁ 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 করে একটা সাউন্ড দিল। তখন মানে কি বলবো, মানে একটা কলিজায় জল আসে না, হৃৎপিণ্ডে জল আসলো যে ফাইনালি হয়ে গিয়েছে, মানে যেটার অপেক্ষা ছিল। মানে আমি তো জানি না কতক্ষণে হয়, জানি এরকম 30 মিনিট, 35 মিনিট, 40 মিনিট এরকম লাগে, বাট প্রথমে যে বেবি বের করার এই প্রসেসটা কিন্তু খুব ফাস্টই হয়ে যায়, প্রথমেই পেটটা কাটার পর বেবিটা বার হয়ে যায়। তো ওই সাউন্ডটা যখন শুনলাম তখন মনের মধ্যে একটা মানে কি বলবো, এটা সবাই ফিল করতে পারবে, একটা উষ্ণ হাওয়া যেন বয়ে গেল। তারপর প্রবীরকে ডাকলো যে হাজব্যান্ড কে আছে এরকম ডাকলো। তো প্রবীরকে বলছে যাও, ও তখন আমার সাথে কথা বলছে, ও সাউন্ড শুনেছে, আমি প্রবীর বলছে হয়ে গিয়েছে এরকম কথাবার্তা চলছে। তারপর প্রবীরকে ডাকলো সামনেই, মানে একদম সামনাসামনি হচ্ছে বিষয়গুলো সব। আমি তো এইভাবে পুরো শুয়ে আছি, সেজন্য কি হচ্ছে আমি দেখতে পাচ্ছি না, শুধু সাইডগুলো দেখতে পাচ্ছি। তো প্রবীরকে ডাকার পরে স্যার, মানে আমাদের যিনি অরিন্দম স্যার, তো ডাক্তারবাবু এইভাবে উঁচু করে ওকে দেখালো, তাই তো? তো তখনই দেখানোর পরে কোনো কথাবার্তা না, মানে যে ছেলে হয়েছে না মেয়ে হয়েছে কি ব্যাপার কিছুই না, দেখালো, ও বললো হ্যাঁ 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 হ্যাঁ। এবারে তারপর প্রবীর আবার এসে, মানে বেবিকে দেখে প্রবীর আবার এসে আমার পাশে ওই টুলে বসলো। আমি কি হয়েছে কি হয়েছে, মানে ও যে ইমোশনটা ওটাও এক্সপ্রেস করতে পারিনি। মানে ও এসে যে আমাকে হাকুর খাকুর করে বলবে যে দিয়া আমার অমুক হয়েছে, ছেলে হয়েছে বা মেয়ে হয়েছে বা কিছু, সেটা বলিনি। ও চুপ করে আমার পাশে বসেই রয়েছে, আবার হাতটাকে ধরে। আমি বলছি কি হয়েছে বলো কি হয়েছে? ও জাস্ট ঠিক আমি তোমাদেরকে অ্যাক্টিং করে দেখাচ্ছি, ছেলে হয়েছে তো আমাদের, ছেলে হয়েছে, ঠিক এভাবে বলছে। মানে এই টাইমটায় আমি জানি না, এই অনুভূতিটা নিশ্চয়ই যারা মা হয়েছো তারাই শুধু ফিল করতে পারবে। আমি এতদিন মা হয়নি বলে এই অনুভূতিটা যত ভিডিও দেখি যাই করি ফিল করতে পারিনি, বাট সেই টাইমটায় আমি ফিল করতে পারলাম। অ্যান্ড তারপর আমাকে কিন্তু তখন দেখায়ও নি, আমি শুধু জেনে গিয়েছি আমার ছেলে হয়েছে, বেবি সুস্থ, সব ঠিক আছে। ওই যে আমব্রিকাল কর্ড ওইসব কাটা, নাড়ি কাটা টাটার ব্যাপার ট্যাপারগুলো থাকে, ওই সবগুলো করার পর পাশে দেখছি এরকম একটা ছোট্ট বেড মতো করা, ওখানে বেবিকে নিয়ে আসলো। তখনও কিন্তু আমাকে কাছে এনে দেখায়নি, আমি জাস্ট এইভাবে এইভাবে তো শুয়ে আছি, এইভাবে দেখছি, ঠিক ওই জায়গাটাতে রাখা এরকমভাবে দেখছি, পা ছুঁড়ে কান্না করছি, কি সাউন্ড কান্নার, মানে মানে এখন যেরকম সাউন্ড ঠিক তেমনই সাউন্ড, মানে প্রচুর সাউন্ডে কান্না করছে। আমি শুধু এরকম ভাবে দেখছি, সেইভাবে মুখও দেখতে পাচ্ছি না, কারণ এইভাবে শোয়ানো রয়েছে আর একদম ছোট। মানে এই জিনিসটা মানে আমি হয়তো আমৃত্যু অবধি ভুলবো না। প্রথম সন্তান, প্রথম ওটি এক্সপিরিয়েন্স প্রত্যেকটা মেয়ের জীবনে, আমি জানি যারা মা হয়েছে, মাতৃত্ব মানে জীবনের একটা আলাদাই পূর্ণতা দেয়, সেদিন আমি বুঝলাম। তারপর কিন্তু
অনেক মানে পেটের ভিতরে যেসব কিছুগুলো থাকে সব কিছু ক্লিনিং হ্যানা ত্যানা যেসব ব্যাপার ওগুলো চলছে। আমার আর তর্স হয়েছে না যে কখন বেবিকে দেখবো, কখন বেবিকে দেখবো, কখন এগুলো হয়ে যাবে। তো কিছুক্ষণ বাদে প্রবীরকে আবার বাইরে পাঠিয়ে দিল, কারণ বেবি হওয়ার ওই বিষয়টা হয়ে গিয়েছে, এবারে জাস্ট ক্লিনিংয়ের ব্যাপার, সেলাই স্টিচিং এইসব ব্যাপার আছে, এখানে আর ও থেকে কী করবে। আর সব থেকে বড় ব্যাপার ওই টাইমটাতে আমার প্রচণ্ড গলা শুকিয়ে যাচ্ছিলো, জল পিপাসা পাচ্ছিল। আমি বলছিলাম জল দিতে, তো এরকম ছোট্ট সিরিঞ্জ মতো ছিল, ওতে করে করে এক দুবার একটু জল দিয়েছিল, কারণ জল তো খাওয়া নিষেধ। তো ওটি কমপ্লিট, বেবিকেও নিয়ে গেল নার্সারিতে। তার আগে আমাকে ওখানে ফটো তুলে দিল বেবিকে একদম কাছে দিয়ে, বেবির সাথে আমার স্কিন টু স্কিন হলো, মানে গরম পেটের মধ্যে ছিল তো একদম গরম, এরকম টাচ করলো, মানে এইগুলো ভাষায় প্রকাশ করা হয়তো সম্ভব না কখনো। এই অনুভূতি মানে এই ফিলিংসের মধ্যেই বোঝানো যায়, মুখে বলে হয়তো ক্যামেরার সামনে বোঝানো সম্ভব নয়। তো খুব তাড়াতাড়ি সব কিছু হয়ে গেল, আমার খুব একটা টায়ার্ডও লাগেনি। তখন আমি কথা বলছি, গল্প করছি, স্টাফদের বলছি সব কিছু। তারপর আইসিইউতে রাখা হয় কিছুক্ষণের জন্য, সব কিছু মনিটরিং করা হয়, প্রেশার, পালস, সমস্ত কিছু। তো সেখানেও আমার পাশে এরকম অনেক দিদিরা ছিল। তো পাশে একজন দিদি ছিল, তার সাথেও আমি গল্প করছিলাম। তার হচ্ছে ওটি হয়েছে, বাট তার হচ্ছে প্রেগনেন্সি রিলেটেড নয়, তার অন্য কিছু বিষয় একটা ওটি হয়েছে, তার এখান থেকে তার প্রেগনেন্সির মানে কি বলবো ডেলিভারিটা হয়েছে, সেই সব গল্প করছিলাম। সবাই একদম, আমি দেখছি অন্যরা একদম শুয়ে রয়েছে, আমার মনে হচ্ছে আমি বাড়ি চলে যাব। আমার এই জিনিসটা মনে হচ্ছে আমার ওটি হয়ে গিয়েছে, আমার বেবি হয়ে গিয়েছে, এবার আমি বাড়ি চলে যাবো, আমি এখনও সুস্থ। কারণ তখন পেন কিলারের রেশগুলো যায়নি, তখনও হচ্ছে গিয়ে মানে আমি একদম স্ট্রংভাবে বলছি কোনো ব্যাপার না, অনেক গল্প করছি, আমি ভিডিও বানাই, সবাই জিজ্ঞাসা করছে কেমন কি বৃত্তান্ত, সব কিছু কথাবার্তা এরকম চলছে। ভিডিওর কথা হচ্ছে, প্রেগনেন্সিতে কি খেতাম না খেতাম, হ্যানা ত্যানা নানান ধরনের কথাবার্তা চলছে। তারপর প্রবীরকে ডাকা হলো, এবং লাকিলি ওই দিন কোনো কেবিন ছিল না, আমাকে টুইন শেয়ারিং রুমে শিফট করা হয়েছিল। লাকিলি একজনের ডিসচার্জ হয়ে যায় 7টার দিকে, আর সেই সময়তেই আমরা একটা কেবিন পেয়ে যাই। মানে এটা কি যে সৌভাগ্য, ঠাকুরের ইচ্ছা, মানে সেদিনই কিন্তু আমরা কেবিনটা পেয়ে যাই। তো কেবিনে শিফট করা হলো আমাকে, আর আমার বেবি যখন জন্মেছিল ঠিক টাইমটা ছিল ওরকম 7টার দিকে, 7টা 10 মতো এরকম টাইম ছিল। যাই হোক, আইসিইউতে যখন আমি শুয়ে রয়েছি তখন হচ্ছে স্যার আসে, ডক্টর অরিন্দম স্যার এসে, আমি বলছি স্যার আপনাকে তো প্রণাম করতে পারছি না। স্যারকে হ্যান্ডশেক করলাম, স্যার মানে খুব ভালোভাবে মাথায় টাথায় হাত দিয়ে বললো সব ঠিক আছে, সব ভালোভাবে হয়েছে, চিন্তার কোনো কারণ নেই। প্রবীরও গিয়ে স্যারকে প্রণাম করলো, সাথে হচ্ছে গিয়ে বাবা মায়ের সাথে স্যারের আলাপ করে দিল। স্যার ভীষণ ভালো, আমি তোমাদেরকে বলবো, আমি যখন শেয়ার করেছিলাম ফেসবুকে এবং ইউটিউবে যে অরিন্দম স্যারকে আমি দেখাচ্ছি, অনেকেই বলেছিল যে এই স্যারের কাছেই আমাদের বেবি হয়েছে, এই স্যার আমাদের কাছে ভগবান। সত্যি যারা বেবি নিতে চাইছো বা এই ব্যাপারে কোনো রকম কোনো প্রবলেম রয়েছে, আমি হাইলি রেকমেন্ড করবো স্যারের কাছে, কারণ আমি যেখানে ভালো হয়েছে আমি তোমাদেরকেও রেকমেন্ড করতে চাই। এটা কোনো প্রমোশন না, এটা কোনো কিছু নয়, কারণ সবাই চায় মা হতে, তাই মাতৃত্বের সুখটা কিন্তু সবাইকেই পাওয়া উচিত। যাই হোক, তারপর আমাকে কেবিনে শিফট করা হলো। তখন হচ্ছে গিয়ে তার আগে থেকে আমার কি কাঁপ লাগছে, এটা সবার ক্ষেত্রেই হয়। ওটি হয়ে যাওয়ার পরে অ্যানেস্থেশিয়া যতক্ষণ না ছাড়ে ততক্ষণ খুবই কাঁপ লাগে। আমাকে কম্বল ফম্বল চাপা দিয়েছে, তারপরেও আমি কথা বলে যাচ্ছি, কাঁপছি। আমি মাঝে মাঝে ক্লিপগুলো দিয়ে দিয়েছি, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তখনও হচ্ছে গিয়ে আমি কাঁপছি। তারপরেও ফোনে সকলের সাথে কথা বলা, কে কি প্রেডিকশন করেছিল, আদেও ছেলে হলো না মেয়ে হলো, সকলের সাথে ভিডিও কল করা, খুব মজায় ছিলাম। মানে ওই দিনটা আমি কোনো দিনও ভুলতে পারবো না। ওই দিন আমার একটুও টায়ার্ড লাগেনি। শুনেছি সি সেকশনের পর টায়ার্ড লাগে। ওই দিন সারা রাত্রি মানে কেবিনে শিফট করার পর যখন বেবিকে আবার আনলো, দেখালো, আবার নার্সারিতে নিয়ে গেল, বাবা মায়ের সাথে দেখা করলো, বাবা মা চলে গেল, আমি আর প্রবীর যে ছিলাম ওই দিন সারা রাত আমরা আমাদের ফিলিংসটাকে জাস্ট মানে কি বলবো একজন একজনকে ডিস্ট্রিবিউট করেছি। মানে আগের দিন রাত অবধি আমরা কিন্তু মানে কাপেল ছিলাম, আর পরের দিন মানে 12ই মার্চ রাতটা আমরা হচ্ছে গিয়ে মা বাবা হয়ে গিয়েছি। বেবি আমাদের কাছে ছিল না, নার্সারিতে ছিল, বাট মা বাবা হয়ে যাওয়ার এই আনন্দটা মানে কি বলবো, ও কি অনুভূতি ছিল, আমার কেমন ফিলিং ছিল, ওকে কেমনভাবে দেখিয়েছিল, মানে এই গল্পটা কাকে কিভাবে বললো, কারা কি বললো, মানে এইভাবেই আমাদের রাতটা যে কিভাবে কেটে গেল জানলাম না। আর সেই সাথে প্রত্যেকটা টাইমে টাইমে এসে স্যালাইন চেঞ্জ করা, পেন কিলার দেওয়া, ইঞ্জেকশন দেওয়া, জল দেওয়া, আমাকে কত ঘন্টা পরে থেকে জল দিয়েছিল আমাকে, সমস্ত কিছু ওখানে নার্সরা মানে এত ভালো টেক কেয়ার করেছে, মানে আমি খুব তাড়াতাড়ি রিকভার করেছি, খুব তাড়াতাড়ি। অবশ্যই ওখানকার নার্সরাও আমাকে বলছিল যে
তোমাকে যতটা অ্যাক্টিভ দেখছি, এরকম অ্যাক্টিভ মানে এটা গর্ব করে বলার কিছু নেই, অ্যাক্টিভ দেখি না আমি। কি বলতো, শরীর থেকে যত না অ্যাক্টিভ ছিলাম, মন থেকে অনেক বেশি অ্যাক্টিভ ছিল, অনেক বেশি স্ট্রং ছিলাম, যে এবারে তো আমার আসল জার্নি শুরু, তাই না? তো এটাই ছিল আমার ওটি এক্সপিরিয়েন্স। আর মানে 7টার সময় আমার বললাম যে 6:30টার সময় ওটি হয়েছে, পরের দিন সকালে কিন্তু আমি নিজে নিজে খাট দিয়ে উঠে হেঁটে বেরিয়েছি, আমার কোনো রকম প্রবলেম হয়নি। তো সেক্ষেত্রে বলবো, তোমরা যারা একটা ভালো জায়গা থেকে তোমাদের ডেলিভারি করাতে চাইছো, তোমরা নেওটিয়া থেকে করতে পারো। একটু কস্টলি, বাট রিকভারিটা ভীষণ ভালো হবে। তো স্যার আমাকে ওই জন্য বলেছিল, অন্যান্য অনেক নার্সিংহোমে স্যার করে, কিন্তু নেওটিয়াতে বলেছিল রিকভারিটা ভীষণ তাড়াতাড়ি হয়, খুব ভালো টেক কেয়ার হয়। তো সেই জন্যই ওখানে বাছা। আর তোমরা চাইলে কিন্তু নেওটিয়া থেকে করতে পারো, এটাও কিন্তু কোনো প্রমোশন নয়। খুব ভালো আমি মানে সার্ভিস পেয়েছি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আশা করি আমার ওটি এক্সপিরিয়েন্স তোমাদের অনেকটা ভালো লেগেছে। তোমরাও শেয়ার করো তোমাদের ওটি এক্সপিরিয়েন্স কেমন গেছে। তো আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে লাইক করে দিও, আর শেয়ার করতেও কিন্তু ভুলো না, যাতে সবাই দেখতে পায়। তো চলো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। বাই।